ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। রবি ঠাকুর এই লাইন দিয়ে শুরু করতে হলো কেন বলছি, ইতিমধ্যেই আশার আলো জাগছে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, 26টি তরতাজা প্রাণ চলে গিয়েছে। নিরীহ মানুষের ওপর পর্যটকদের উপর হামলা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে থেকে মূলত এই সন্ত্রাসী হামলা 2019 পুলওয়ামা অ্যাটাকের পর হয়তো এটাই সবচেয়ে বড় হামলা। এবং সেখানে দাঁড়িয়ে থেকে জম্মু কাশ্মীরের পরিস্থিতি কিন্তু একেবারেই টালমাটাল পরিস্থিতি। এবং সেখানেই ভারতে এত বড় সন্ত্রাসী ছক, এত বড় হামলা, এবং তারপর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের, অর্থাৎ ভারতের সঙ্গে পাকিস্তানের একটা কিন্তু টালমাটাল পরিস্থিতি প্রথম থেকে ছিল, পরবর্তীতে আরও বৃহত্তর টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেখানে একটা যুদ্ধকালীন প্রস্তুতিও চলছে দুদেশের তরফ থেকেই। আর ইতিমধ্যেই ভারতের জনগণ, সাধারণ মানুষ চাইছে প্রত্যাঘাত, প্রত্যাঘাত, প্রত্যাঘাত। কবে ভারত প্রত্যাঘাত করবে পাকিস্তানের ওপর? অর্থাৎ পাকিস্তানের যে সমস্ত সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে, অর্থাৎ যে সমস্ত ভারতবর্ষ থেকে যে সমস্ত জঙ্গি কার্যকলাপ দিনের পর দিন গজে উঠছিল, বেড়ে উঠছিল, এবং সেখানেই মূলত যারা ভারতের খেয়ে পড়ে একেবারেই জঙ্গি সন্ত্রাসের জঙ্গি একেবারেই সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু জঙ্গি কার্যকলাপের সঙ্গে মদত করছিলেন, সহযোগিতা করছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য হয়তো খুব সাবধানের বিষয়। কেননা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে হয়তো হতে পারে প্রত্যাঘাত। এবং যদি এই প্রোগ্রাম পাকিস্তানি কোনো দর্শক দেখে থাকেন, বা ভারতে বসেই পাকিস্তানি মদত দেওয়া কোনো দর্শক যদি থেকে থাকেন, আপনাদেরকে সতর্ক করছি, আপনারা তৈরি হন। ভারত ইতিমধ্যেই প্রস্তুত হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে। আর ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে অ্যাডভাইজারি নোটিশ জারি করা হয়েছে বিভিন্ন রাজ্যে। আগামীকাল 7ই মে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য মহড়া দেওয়া হবে। এই সমস্ত বিষয় নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হবে, এবং সেখানে সিভিলিয়ান থেকে শুরু করে যুব সমাজ, ছাত্ররা মূলত নিজেদেরকে আত্মরক্ষার তাগিদে যে কোনো সময় যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন কিভাবে দেশকে বাঁচাবে, সমাজকে বাঁচাবে, সেই প্রশিক্ষণে কিন্তু দেওয়া হবে। ইতিমধ্যেই সিভিল ডিফেন্সকেও এই নির্দেশিকা দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকের বিশেষ অতিথি রয়েছেন, আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সিভিল ডিফেন্স মিনিস্টার ছিলেন রাজ্যের, শ্রীকুমার মুখার্জি মহাশয়। আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। এবং আপনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন রাজ্যের, টানা কয়েক বছর, 1996 থেকে 2011। এবং সেখানেই এই শ্রীকুমার বাবু আমার পাশে বসে রয়েছেন, ইনি কিন্তু ঢালা সাজিয়েছেন একেবারেই নিজের দপ্তরকে। নিজের যে মন্ত্রিত্ব দায়িত্বভার সামলেছিলেন সেখানে কিন্তু ঢালা সাজিয়েছেন সেই সিভিল ডিফেন্স, সেই দপ্তরকে রাজ্যের। এবং তারপর থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু মূলত আজ 2025, সেই 1971-এ এমন পরিস্থিতি উঠে এসেছিল যেখানে দাঁড়িয়ে থেকে এই মক ড্রিলের একটা বিষয় দেখা গিয়েছিল। এবং সেখানে দাঁড়িয়ে থেকে 1971-এর পর আজ 2025-এ আবারও সেই মক ট্রায়াল নির্দেশিকা জারি, অ্যাডভাইজারি জারি। কি বলবেন? না, আসলে মূল ভাবনাটা এখানে ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছিল কিন্তু চীনের যুদ্ধের সময়, তারপর 71-এর পরে, তারপরে ধীরে 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 এখন আমরা এখানে পৌঁছেছি। যুদ্ধ লাগুক বা না লাগুক, আমার প্রশ্ন হচ্ছে সিভিল ডিফেন্স কিন্তু সবসময় তৈরি থাকা উচিত, অল টাইম। কারণ এটা থার্ড লাইন অফ ডিফেন্স। সিভিলিয়ানদের ডাইরেক্টলি যারা সাহায্য করতে পারে তারা হচ্ছে সিভিল ডিফেন্সের টিম, তারা সরাসরি সাহায্য করতে পারে। ওয়ার্ডেন সেই সিস্টেম উঠে গেছে, এখন ওয়ার্ডেনের কোনো ভূমিকাই নেই। বিভিন্ন ক্লাবগুলোকে ইনভলভ করা সেটাও চলে গেছে। কিন্তু এটা অত্যন্ত জরুরি এই কারণে, কারণ হঠাৎ করে যদি কোনো এলাকায় কোথাও বোমা পড়ে তাহলে প্রথম যারা ইনভলভড হয় তারা কিন্তু লোকাল ইউথস, লোকাল স্টুডেন্টস এবং লোকাল পিপল, কম বয়সের, তারা কিন্তু ইনভলভ হয়। তাদের নিজেদের যদি কোনো ট্রেনিং না থাকে, ধারণা না থাকে, তাহলে তো কাজটা করা যাবে না। ধরুন স্ট্রেচারে করে পেশেন্ট নিয়ে অনেকেই অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে গেছেন, অ্যাম্বুলেন্সের মধ্যে, কিন্তু একটা গলি পথ, যে পথে একটা এ পর্যন্ত হয় না, একটা স্ট্রেচার ঠিকমতো করে ঢোকে না, সেই পথে একটা মানুষকে কি করে নিয়ে যাবে, তার অ্যাম্বুলেন্সে তুলবে কি করে, এটা তো ট্রেনিং দরকার। তো একেবারেই যুদ্ধ লাগলে যদি বোমা পড়ে তাহলে সেই সময় সেই মুহূর্তগুলো আমি কি করে বাঁচবো, এখানে শেষ না। সিভিল ডিফেন্সের কাজ হচ্ছে তার পরেরটাও, অর্থাৎ আমি কি করে বাঁচবো এবং আমি কি করে অন্যদের বাঁচাবো। অন্যদের বাঁচানোটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সিভিল ডিফেন্সের। এই কাজগুলোই তো মক ড্রিলের সবটাই শেখানো হয়, সবটাই। সে বোমা পড়লেই হোক বা কারুর পা ভেঙে গেল,
সে পা ভেঙে গেলে তাকে মিনিমাম কি করে সাপোর্ট দিয়ে তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, এটাও তো তাকে শিখতে হবে। তো ফলে যেভাবেই হোক আমি বলছি মিনিমাম ফার্স্ট এড, আপনার কোথাও আগুন লেগে গেল কি করে চট করে নেভানো, বড় আপনার কাছে ফায়ার ব্রিগেড সার্ভিস নেই, কিন্তু আগুন তো নেভাতে হবে, তো নেভালে আপনি কিভাবে নেভাতে পারেন? তো এই সমস্তটাই, বা নিচতলায় আগুন লেগেছে, ওপরতলায় লোক রয়ে গেছে, সিঁড়ি আগুন ধরে গেছে, তাকে নামাতে হবে। তো এটা তো মাঝে মাঝেই ঘটছে এমনি সাধারণ অবস্থাতে। এই লোকেদের কি করে নামানো যাবে? বয়স্ক হয়ে গেলে কি করে নামাতে হয়, কম বয়সী ছেলেদের কি করে নামাতে হয়, আপনার প্যাড সিস্টেম তৈরি করা, অর্থাৎ ওপর থেকে যদি কেউ ভয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে কী করে সার্কাসে যেভাবে করে লাফিয়ে পড়ে যারা, তো সেই সব সিস্টেম, এটা একটা শেখানোর ব্যাপার। এই শেখানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার আগামীকাল থেকে এই মকড্রিল শুরু করবেন বলছেন, আমি বলছি সাধুবাদ জানাচ্ছি, কারণ এই কাজটা ভীষণ জরুরি। যুদ্ধ লাগুক এটা আমি চাই না, কিন্তু পাকিস্তান যা কাজ করেছে তার থেকে খারাপ কাজ আর কিছু হয় না। তারা সন্ত্রাসবাদীদের সরাসরি মদত দিয়ে তারা এই জায়গাতে নিয়ে গেলেন কতগুলি নিরীহ পর্যটক, তারা আক্রান্ত হয়ে গেলেন, মারা গেলেন সমস্ত। কাজেই এটা নিশ্চয়ই করে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যা ভাবনা, যে তাদের একটা শিক্ষা দেওয়া, এটার সাথে আমি একমত। কিন্তু যুদ্ধ, এক সার্বিক যুদ্ধ একদম, আমার মনে আছে কেউ কেউ অদ্ভুত কথা বলে যে পুরনো 71 সালে একটা স্লোগান দিত তখন জনসং দলটি, যারা এখন অন্য নামে ক্ষমতায় রয়েছে বিজেপি, তারা বলতো যে পাকিস্তান তোড়া এক বিমান, মাইনে তোড়া পাকিস্তান, মানে বাংলাদেশ তৈরি হলো। এই ধরনের প্লেজারের কোনো মানে হয় না। কিন্তু পাকিস্তান বহু বাঙালিকে মেরেছে, গণকবর হয়েছে। পাকিস্তানের কি করেনি বাংলাদেশের বাঙালিদের ওপর, কি অত্যাচার করেনি, সব ঠিক আছে, কিন্তু সার্বিক যুদ্ধ এইটা কিন্তু কাম্য হতে পারে না। সেদিন হয়তো যুদ্ধটা জরুরি হয়ে গেছিল, কারণ ওখানকার মানুষ আমাদের সাপোর্ট চেয়েছিল, আমরা যুদ্ধ করতে যাইনি, ওখানকার মানুষ আমাদের নিয়ে গেছিল যুদ্ধক্ষেত্রে। কাজেই তফাৎ আছে। কিন্তু এখনও পাকিস্তান কিন্তু বাধ্য করছে আমাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার, কিন্তু সার্বিক যুদ্ধ এর আমি পক্ষের লোক নই। আজকে দেখেছেন এর মধ্যেই বারবার করে ইউএনও চিফ তিনি বলছেন যে যুদ্ধ যেন না হয়, আমরা যেন মোটিভেটেড না হয়ে যাই, কারণ মানুষ মোটিভেটেড হয়ে যেতে পারে, কারণ মানুষ তার সব কনসিকুয়েন্সটা সাধারণ মানুষ বুঝবেন তার কোনো মানে নেই। 26 জন লোক মারা গেছেন, এইটা তো একটা বিরাট আবেগের বিষয়। কিন্তু আবার আরেকটা দিক হচ্ছে যে প্রতিদিন যুদ্ধের খরচ যা, তাতে গরিব মানুষগুলো তো আরও গরিব হয়ে যাবে, তাদের কোথায় গিয়ে পৌঁছাবেন আমি জানি না। তো কাজে যুদ্ধ একটা ভয়ঙ্কর জায়গা, সেই ভয়ঙ্কর জায়গায় বাঁচার জন্য দুটো পদ্ধতি। এক, যুদ্ধটাকে একটা লিমিটেড জায়গাতে নিয়ে রাখা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যুদ্ধ লেগে গেলে লিমিটেড স্কেলে যুদ্ধ শুরু হলেও সিভিলিয়ানদের বাঁচানো কী করে যায় সেটা একটা ভালো করে বোঝা, সেটাই হচ্ছে সিভিল ডিফেন্সের কাজ, যেটা কাল থেকে শুরু করার কথা বলছেন। 3 নম্বর হচ্ছে যে আমাদের ডিফেন্সকে ওই রকম একটা ইকুইপড করে তোলা। মাঝখানে আরেকটা জিনিস আছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্র্যাকটিক্যালি তুলে দিল, তা হচ্ছে নাম ছিল বর্ডার উইং হোমগার্ড, কিন্তু এরা ডেলি ওয়েজ ওয়ার্কার ছিল না সাধারণ হোমগার্ডের মতো, তারা স্যালারিড স্টাফ ছিল, এবং তারা লিয়াজও মেনটেন করতেন যে ভেতরের খবরটা বিএসএফকে পৌঁছানো বা মিলিটারিকে পৌঁছানো, আর মিলিটারির খবরটা পিছিয়ে যাওয়া, সিভিলিয়ানদের সরে আসা, যে জায়গায় তারা রয়েছেন সেখান থেকে পেঁচাতে হবে কিনা, বাংকারে যেতে হবে কিনা, এই গোটা কাজটা করতেন একটা উইং। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা লোকালি রিক্রুটেড হতেন, যে কারণে তারা ভাষাটা কোনো সমস্যা হতো না। তখন এখানে মিলিটারি যদি কোনো তামিলনাড়ুর কোনো ব্রিগেড আসে, তো তাহলে তারা তো লোকাল ল্যাঙ্গুয়েজ জানে না, তারা তো ওইভাবে তৈরি করতে পারবে না। কাজেই প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা উইং জরুরি ছিল। এটা কচ্ছের রানী ছিল, ওরা উট ছিল ওদের বাহন, আমাদের এখানে ছিল। এখানে কিন্তু এদের শেখানোটা প্রায় বলতে পারেন বিএসএফ যেভাবে তৈরি হতো একই রকমভাবে তৈরি হতো বর্ডার উইং হোমগার্ড, তারা একই রকম আর্মস চালাতে পারতো,
তারা কামান থেকে শুরু করে সবগুলোর জন্য ইকুইপড ছিল, সেই উইংটা তো তুলে দিয়েছে। তফাৎ শুধু নামেই ছিল আর কি, শুধু নামে তফাৎ ছিল। তো এটা তো আর না, রিক্রুটমেন্টেরও তফাৎ ছিল, কিন্তু কাজের ধরনটা একই রকম ছিল, বরং আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল এদের। এই যে সিভিল ডিফেন্সের যে রোলটা প্লে করবে, তার জন্য কিন্তু এটা সিভিল ডিফেন্সের দপ্তরের মধ্যে ছিল এইটা। তো এবং ওখানেও সারা ভারতেও সেটাও হোম সিভিল ডিফেন্সের মধ্যেই পড়তো। তো যে বর্ডারিং হোমগার্ডটা, তো এখন ধরুন সেটা চেহারাতে নেই, কিছু নেই, অস্তিত্ব নেই। এই সব জায়গাগুলোকে নতুন করে ভাবা দরকার। হঠাৎ করে যুদ্ধ লাগতে পারে, কাজেই চলো সবাই মিলে নেমে পড়ি, এককাল থেকে মক ড্রিল হোক, সাইরেন বাজুক, লোকজন ঝাঁপিয়ে পড়ুক, বোম পড়লে রাস্তার মধ্যে কি করে শুতে হয়, কানটা বন্ধ করে একদম হরিজন্টাল হয়ে শুয়ে পড়া রাস্তার উপরই, গাড়িগুলো বন্ধ হয়ে যাওয়া, এই সবগুলো হঠাৎ করে যখন পরিস্থিতি যুদ্ধের মতো তৈরি হয়ে গেল, তারপরে এইসব শুরু করার মানে এটা খুব বোকা ব্যাপার, একদমই বোকা ব্যাপার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এইসব সিদ্ধান্তগুলি এইগুলি অত্যন্ত জরুরি, কিন্তু এটা অনেক আগের থেকে, এটা সারা বছর ধরে এটা একটা প্রসিজিওর। আমার সময় আমি আপনাকে বলতে পারি যে 6ই ডিসেম্বর সিভিল ডিফেন্স ডে, ইন্টারন্যাশনাল সিভিল ডিফেন্স ডে, এই দিন পুলিশ ট্রেনিং স্কুলে কলকাতায় সেন্ট্রালি এবং জেলায় হেডকোয়ার্টারে, পুলিশ হেডকোয়ার্টারে এই মক ড্রিল হতো, এবং সমস্ত লোকেদের ইনভিটেশন থাকতো। হাজার হাজার লোক দেখতে আসতেন কি করে নিজেকে রেডি রাখতে হয়। এই সবটাই বন্ধ হয়ে গেছে এখন প্র্যাকটিক্যালি। 6 ডিসেম্বর সেইভাবে পালিতই হয় না এখনও। কাজেই লোকে মনে করতে শুরু করলেন যে এটা বোধহয় শুধু যুদ্ধ অবস্থা তৈরি হলেই শুরু, তা নয় সিভিল ডিফেন্সের রোল। কিন্তু মানুষের মধ্যে সেই ভাবধারণা চলে এসছে এখন, চলে এসছে। এটাই প্রবলেম, এটা সমস্যা, এটাই সমস্যা। এটা দুটো সময়ই লাগবে আপনার। এটা তো প্র্যাকটিক্যালি থার্ড লাইন অফ ডিফেন্স। তো আপনি ডিফেন্সটাকে রেডি করছেন, আর তার সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্সটাকে তুলে দেবেন, এটা হতে পারে কখনো? না, একদমই না। এনসিসি আপনি যদি এটাকে খুব ভালো মতো করে না ইকুইপড করেন, তাহলে একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্সটা চলে যাবে। এখন ইতরাই কাজ করছে, যুব সমাজরাই কাজ করছে সেখানে দাঁড়িয়ে থেকে, একদম তাদেরকে যদি প্রায়োরিটি না দেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সেটা বলতে চাইছেন। একদম আমার ভীষণভাবে মনে হয় যে কাল থেকে যেটা শুরু হচ্ছে সেইটা যেন শুরু থাকে, এটা চলতে থাকে। এটা নট দ্যাট যে এটা কালকের একদিনের, বা এই যুদ্ধের পরিস্থিতি চলে গেলে এটা বন্ধ হয়ে গেল, এই সবগুলোই এগুলো ঠিক নয়। এটা পরিকল্পনাহীন একটা ডিফেন্স সিস্টেম, এইটাকে ক্যারি ফরওয়ার্ড করা, এটা একদম ঠিক নয়, সঠিক নয়। আপনি তো দীর্ঘদিন আপনার দায়িত্ব সামলেছেন এই সিভিল ডিফেন্সে মিনিস্টার হিসেবে রাজ্যের ক্ষেত্রে, এবং সেখানে ঢালাও একটা সাজিয়ে দিয়ে এসছেন বলা যেতে পারে সেখানে দাঁড়িয়ে থেকে। সেই সময় আপনাদের এমন কোনো নির্দেশিকা কেন্দ্রের তরফ থেকে অ্যাডভাইজারি করা হয়েছিল যেখানে দাঁড়িয়ে থেকে আপনাদেরকেও পথে নামতে রাস্তায় নামতে হয়েছিল জনগণের স্বার্থে? একদম, সমস্ত স্কুলগুলোকে আমরা ট্রেনিং করতাম। আমি কলকাতার যতগুলো স্কুল আছে, এখানকারও এই জেলারও বহু স্কুলে আমরা বলতাম যে আমরা 2 দিন আমাদের ছেড়ে দিন, রবিবার দিন তো পাওয়াই যায়, আরেকটা ছুটির দিন দেখুন, যে 2 দিন লাগে একটা মিনিমাম একটা লক্ষ্যে এই ট্রেনিংটা দেওয়ার জন্য। এবং আমরা সব স্কুল করেছি, কলকাতার নামী স্কুল যত ছিল, অনামী স্কুল যত ছিল, তার সবেতে ট্রেনিং হয়েছে নিয়মিত একদম, এবং ঢালাওভাবে সাজানো। বলছেন যেটা একদমই তাই, কারণ এটা শুধুমাত্র এই একটা সেকশনের হাতে, সিভিল ডিফেন্সের কয়েকজন অফিসারই দেখবেন এটা নয়, এটা তো প্রত্যেকটি মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। আমি একটা কথা বললাম না যে আমি বাঁচবো এবং আমি আরেকজনকে বাঁচাবো, অপরকে বাঁচাবো, এই দুটো জিনিস একসাথে কাজ করে। কাজে এটা শুধু দপ্তরের কাজ কেন হতে যাবে? দপ্তরের কাজ তো নয়। আপনার নর্মাল টাইমেও আমি আপনাকে একটা ঘটনার কথা বলি। সাগর মেলার দায়িত্ব তো আমাদের ছিল, সাগর মেলা, লক্ষ লক্ষ লোক আসছেন। আমার চোখের সামনে ওই এর থেকে ওই উঠতে যাচ্ছেন লঞ্চে, 2 বাচ্চা ছেলে পড়ে গেল, এবং ইমিডিয়েটলি সিভিল ডিফেন্সের যারা, পুরো সিভিল ডিফেন্স কন্ট্রোল করে কিন্তু ওখানে গোটা সাগর মেলা, তো তারা ঝাঁপিয়ে পড়লো। সাগরের ওই উত্তাল ঢেউ, তার মধ্যে তারা কিন্তু 2 বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে চলে এলো। তো এটা তো যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধের সময় এই পরিস্থিতি হতে পারে। ভেঙে পড়লো একটা নদীর মধ্যে, তো সেই লোকগুলো এবার বেরোবার চেষ্টা করছে, প্লেনটা ভেঙে গেল,
তো লোকগুলো বেরোচ্ছে, তো সেই লোকগুলোকেও তো রেস্কিউ করতে হবে, আপনাকে জানতে হবে সবটা। এবং শুধু তাই না, আপনি কি করে নিজের মতো করে তৈরি করে কতগুলো শুধুমাত্র জ্যারিকেন দিয়ে আপনি ভেসে থাকতে পারেন। কিছু নয়, বাড়িতে একটা চৌকি আছে, সাধারণ চৌকি, আর একটা পলিথিন আছে, আপনি ওটাকে নৌকা করে 4 জন সাধারণ, যে 6 ফুট লম্বা আর 4 ফুট চওড়া এরকম একটা তক্তাপোষ, তাতে 4 জন ভেসে থাকতে পারেন, যত উত্তাল ঢেউ আসুক না কেন। তো এই সবগুলোই তো ট্রেনিংয়ের পার্ট, সিভিল ডিফেন্সের ট্রেনিংয়ের পার্ট। তো আমি বারবার যেটার উপর গুরুত্ব দিচ্ছি যে যুদ্ধ হোক, যুদ্ধ না হোক, যুদ্ধ হওয়া আমি চাই না, কিন্তু পাকিস্তানের যে ঘটনা ঘটাচ্ছে তাতে হয়তো যুদ্ধ বেঁধেই যাবে। মানুষের চাইছেন ইমোশন মানুষের যুদ্ধের পক্ষে, কিন্তু যুদ্ধ চাইলেই নয়, যুদ্ধ আসলে তৈরি হওয়া, এই তৈরি হওয়াটা আমরা আসুন সবাই মিলে একটা তৈরি হই, অন্তত যুদ্ধের জন্য শুধু না, মানুষকে বাঁচাবো, সেই যুদ্ধের জন্য বাঁচানো, অথবা যুদ্ধ নয় এমনি সাধারণ অবস্থাতে বাঁচাবো। তো এই সবটা মিলিয়ে সিভিল ডিফেন্স। বেশ, আমরা আলোচনায় ফিরবো, সময় এখন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যেই আলোচনার দিকে নজর ছিল আমাদের, সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার বাবু। যেমনটা আলোচনা চলছিল, ইতিমধ্যেই আগামীকাল থেকে মক ট্রায়াল হতে চলেছে, রাজ্যের থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় হতে চলেছে মক ট্রায়াল। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে অ্যাডভাইস জারি করা হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছিল। শ্রীকুমার বাবু, দেখুন, গোটা দেশের প্রায় 244টি জেলায় এই মক ড্রিল চালানো হবে। যেমনটা বললাম, আপনি যে দায়িত্ব সামলেছেন, সেই মিনিস্ট্রিকেও, সেই দপ্তরকেও ইতিমধ্যে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে, আপনারাও সহযোগিতা করবেন, অর্থাৎ যারা রয়েছেন দাঁড়িয়ে থেকে সিভিল ডিফেন্সে, তাদেরকেও বলা হয়েছে আপনারাও সহযোগিতা করবেন, এবং সেখানে দাঁড়িয়ে থেকে যুদ্ধকালীন প্রস্তুতি, এনি চান্স যদি সেখানে দাঁড়িয়ে থেকে কোনো রকম প্রস্তুতি তৈরি হয়, তার কীভাবে মোকাবিলা করা যেতে পারে, সেই বিষয়টাও কিন্তু তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এটা তো আসলে থার্ড লাইন অফ ডিফেন্স। আমি আবারও বলছি, এই সিভিলিয়ানদের যেন যদি অ্যাট্যাক্ট হয়ে যায় যে কোনোভাবে, নর্মাল কোর্সেও তারা অ্যাট্যাক্ট হতে পারে। এই এক্সট্রিমিস্টরা যারা, তারা তো আক্রমণ করছে, কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, এ তো কোনো যুদ্ধর জন্য 26 জন লোকের জীবন গেল না, কিন্তু আবার কটা লোক, 5টা লোক মিলে মেরে দিয়ে চলে গেল, এতগুলো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। এসব বহু রকমের কারণে যে অসুবিধা তৈরি হয় সিভিলিয়ানদের, তাদের যেন ইমিডিয়েট ফার্স্ট এড বলুন, রেস্কিউ করা বলুন, এই সবটাই যেন করতে পারে, তার জন্য সিভিল ডিফেন্সের এই মক ড্রিল বলুন, সিভিল ডিফেন্স ট্রেনিং বলুন, সবটাই তাই জন্য। শুধু তাই না, সিভিল ডিফেন্সের একটা বড় পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে যে আপনার বর্ডারের সাথে লোকাল পিপল এবং মিলিটারি, এদের একটা লিয়াজও মেনটেন করা। এইটা একটা ফোর্স আছে, যারা ড্রেসেও থাকতে পারে, যারা নাও ড্রেসে থাকতে পারে, অন্য রকম সিভিলিয়ান ড্রেসে থাকতে পারে, আবার মিলিটারি ড্রেসেও থাকতে পারে। তারা এই লিয়াজোটা মেনটেন করে। তার লোকাল পিপল হয়, লোকাল লোকেদের থেকে তাদেরকে রিক্রুট করা হয়, তারা সব রকম অস্ত্রশস্ত্র চালাতে পারে, সেরকমভাবেই ট্রেন্ড হয় তারা। তো এই সবটা মিলিয়ে সিভিল ডিফেন্স। তো এখন এক এক জায়গাতে এক এক রকমভাবে তাদেরকে অ্যাক্টিভেট করা হচ্ছে। এখানেও আমাদেরও লোকেরা অ্যাক্টিভেটেড হচ্ছেন, সব মানুষ। তবে আমার নিজের একটা বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটি মানুষের, তাদের কাছে সিভিল ডিফেন্সের ট্রেনিংটা পৌঁছানো উচিত। আমি যখন মন্ত্রী ছিলাম সেই সময় প্রায় সব স্কুল, বড় স্কুলগুলো যারা যারা চিঠি করেছিলাম, তখন ডাইরেক্টর ছিলেন সুজিত ঘোষ, তিনি চিঠি করেছিলেন, যে ডিজি পুলিশও একজন। তো তারা বলেছেন যে যারা যারা যে স্কুল ট্রেনিং দিতে চাই, আমরা একেবারে নিখরচায় টিফিন প্লাস আমরা ট্রেনিংটা দেবো তাদেরকে। আমরা দিয়েছি বহু স্কুলকে, ছেলেরা তৈরি হয়েছে একদম। তো এইটা নিয়মিত প্রথাই হওয়া উচিত। ধরুন আজকে সাইরেন, খুব কম জায়গাতে সাইরেন বাজে, সাইরেনটা তো বাজছেই না, তো বন্ধ হয়ে গেছে কবে, তার কোনো গ্যারেন্টি নেই, এই তো আমরা বলতেও পারি না সমস্ত। এখানে সাইরেনটা বাজতো আপনার এতে ওই আমাদের যে একটা কারখানা ছিল ওখানে, সেই কারখানায় স্পিনিং মিল, কারখানার ওপরে সাইরেন। সুকুমারবাবু, এখানেও কিন্তু বিভিন্ন কারখানাগুলোকেও অর্ডার দেওয়া হয়েছে যে তার, আমি বলছি সেটাই, যে স্পিনিং মিলের ওপরে ওই সাইরেন ছিল, বিভিন্ন পুলিশ স্টেশনের ওপরে সাইরেন ছিল, এই সব ছিল। আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন যে এই কটা বছরের মধ্যে এই সবগুলো মৃত্যুর জায়গায় চলে গেছে। কারণ সাইরেন মানে তো একটা হুইল ঘুরবে তো ভেতরে,
তো সেই ওটা তো হাওয়ার আওয়াজ ওইটাই। তো এখন সেটা যদি দিনের পর দিন ধরে পড়ে থাকে ছাদের ওপরে, তাহলে একটা সময় তো ওর মধ্যে রাস্টিং হবে এবং তারপরে ওটা আর ঘুরবে না, ওটা চলবেও না। আপনি ওটা ক্লিয়ারেন্সের সার্টিফাই করছে অথবা ওটা কেঁপে কেঁপে পাচ্ছে, কোনোটাই মানুষ ধরতে পারবে না। এর থেকে ক্ষতিকারক কী হবে? সিভিল ডিফেন্সের ট্রেনিংয়ের পার্ট তো এটাও রয়েছে। তো এই কাজগুলো শুরু হওয়া উচিত, ইমিডিয়েটলি ইনস্টল করা উচিত সাইরেন। খুব কম সাইরেন আছে আপনার উত্তর দিনাজপুর এই জায়গা, কিন্তু বাংলাদেশের একদম কাছে। বাংলাদেশের অবস্থা পাল্টে গেছে, এখন পুরনো জায়গা নেই। তো এখানেও এগুলো অ্যাক্টিভেটেড হওয়া উচিত। নেই, আমি আপনাকে জায়গা ধরে বললাম যেখানে সাইরেন ছিল, যেটা এখন নেই, বাজে না। আর কী অবস্থায় আছে তা কতটা গ্রিজিং করে কতটা কাজে লাগানো যাবে আমি জানি না, কিন্তু চেষ্টা করা উচিত, ইমিডিয়েটলি চেষ্টা করা উচিত। আর এই সাথে ইতিমধ্যে আমাদের কাছে একটি আপডেট এসে, যেখানে আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের ইতিমধ্যে রাজ্য জুড়ে মকডিল হবে। পশ্চিমবঙ্গেও সেখানে 31টি জায়গায়। আর সেখানে দাঁড়িয়ে থেকে পাকিস্তানের জবাব দিতে তৈরি ভারত রয়েছে। দেশ জুড়ে চলছে জোর প্রত্যাঘাতের প্রস্তুতি বলা যেতে পারে, এবং সেখানে রায়গঞ্জ, মালদা, কোচবিহার, কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি একযোগে বলা যেতে পারে প্রায় 31টি জায়গায় হতে চলেছে এই মকডিল। না, তো হওয়াই উচিত। মকডিল এখানে ছাড়াও হওয়া উচিত, কারণ 24 পরগনা, বাংলাদেশ বর্ডার একেবারে। এরকম তো আরও অনেক জায়গা, নদিয়া রয়েছে, তার মধ্যে এই জায়গাগুলো বেছেছে ভালো একদম, কারণ স্ট্র্যাটেজিক্যালি এগুলো অনেকগুলো ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে এখানে, এর চারিপাশে বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, অনেকগুলি ইন্টারন্যাশনাল বর্ডার এখানে রয়েছে। ফলে এইসব জায়গায় ট্রেনিং হওয়াই উচিত, হওয়াটাই বাঞ্ছনীয়। আপনি যখন দায়িত্ব সামলেছেন এই সমস্ত জায়গাতে, যেমনটা বললেন, বিভিন্ন স্কুলকে আপনারা বেছেছিলেন এবং সেখানে তাদেরকে ছাত্রদের নিয়ে একটা কাজ করেছিলেন। সেখানে দাঁড়িয়ে থেকে এই সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলো তো আপনাদের প্রোগ্রাম চলতো। আমি আপনাকে দুটি জায়গার কথা বলছি। একটা হচ্ছে সিভিল ডিফেন্সের নর্থ বেঙ্গলের হেডকোয়ার্টার, সেটা হচ্ছে ইটাহারের সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, সেখানে নিয়মিত করে ওই ট্রেনিং দেওয়া হয়, লোকেরা ট্রেনিং নেয় এবং শেখে। 1 2 নম্বর হচ্ছে নকশালবাড়িতে একটা বিরাট বড় ওই রকম ট্রেনিং সেন্টার আমি করে এসেছিলাম। তো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট ছিল। মোট 6 জায়গায় আমরা করেছিলাম এই সমস্ত, যেখানে বন্যা হয় অথবা যেখানে অন্য ধরনের কোনো প্রবলেম আছে সেই সব জায়গাগুলোতে। তো নকশালবাড়িতে তো রয়েছে একদম, এই দুটো জায়গাতে তো বড় সেন্টার। এছাড়া প্রত্যেক জেলা হেডকোয়ার্টারেও মোটামুটি ট্রেনিংয়ের সেন্টার রয়েছে। এখানে এই স্টেডিয়ামে ট্রেনিং দেওয়া হয় সিভিল ডিফেন্সের ছেলে মেয়েদের, স্টাফ অফিসাররা রয়েছেন এখানে, তারা সবাই ট্রেনিং দেন। তো জেলাগুলোতেও দেওয়া হয়, তবে আরও উন্নত মানের, যেটা ডাইরেক্টলি ইনস্ট্রাক্টর তৈরি করবে, যে লেভেলের ট্রেনিং বা যে সার্টিফিকেট পেলে তারা ইনস্ট্রাক্টর হতে পারেন, সেই লেভেলের ট্রেনিং কিন্তু ইটাহারের সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরবঙ্গ বললেন বলে, আর একটা হচ্ছে নকশালবাড়িতে এই ট্রেনিং চলছে এখন। আর একটু আগে বেশ কিছুক্ষণ আলোচনা হচ্ছিল, যেমনটা বলছিলেন আপনি বর্ডার উইং গার্ডের কথা বলছিলেন। এখানেও কিন্তু সেই সিভিল ডিফেন্সের আন্ডারেই পড়ছে এই একেবারে, তো সেখানে দাঁড়িয়ে থেকে মূলত তারাও কিন্তু বিশেষ ভূমিকা পালন করছেন। আর সম্প্রতি আমাদের কাছে সরাসরি আমরা দেখাবো আপনাদের কিছুক্ষণ বাদে, যেখানে দাঁড়িয়ে থেকে ভুজে যারা কিন্তু একেবারে যুক্ত ছিলেন, যে সমস্ত মহিলারা, তারাও কিন্তু মূলত এই উইং গার্ডেরই মহিলা, এবং তারাও পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সে সময়, এবং সেখানে তারা কিন্তু তাদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। এবং আপনারা তাদের সাথে কিভাবে কাজ করতেন? না, তা এই উইংটাই ওখানে, ওটা গুজরাটে আর এটা পশ্চিমবঙ্গে, এই দুটো জায়গাতে এই উইংটা ডেভেলপ করা হয়েছিল। এবং সেই ডেভেলপমেন্টে ওদের ওখানে যেমন ট্রেনিং বলতে উঠে চেপে দৌড়ানো, উঠে চেপে দ্রুত খবর পৌঁছানো, উটকে ট্রেনিং করানো যে উট যেন মেসেজ দিতে পারে। তো এই সবটাই ওদের ওখানে, যেটা মূলত বুঝে ওটা একেবারে আপনার আর্থকোয়েক প্রোন জোন, সেখানে কি করে কাজ করে সিভিল ডিফেন্সের ছেলেরা, সেখানেও কাজ করে। সুতরাং গুজরাটে যেমন কচ্ছের রানে ওরা উটের ওপর ট্রেনিং করে, পুরোটাই একদম। তো ফলে এক এক জায়গাতে এক এক রকমভাবে ট্রেনিং হয়, এবং সেটা ছিল, আমি জানি না এখনও সেটা আছে কি না, তবে আমার নিজের ধারণা যে বোধহয় ওই অর্গানাইজেশনটা উঠিয়ে দেওয়া হয়েছে তাকে একদম। পশ্চিমবঙ্গে তো উঠিয়ে দেওয়া হচ্ছিল গ্র্যাজুয়ালি, এবং একজন রিটায়ার করলে আরেকজন আসা, এরকম কোনো সুযোগই ছিল না এখানে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা চরম শৈথিল্য, ভাবনার মধ্যে জড়তা
এবং এখানেও তাই, এইখানেও তাই দাঁড়িয়ে আছে একই ব্যাপার। কিন্তু দেখুন একটা বিষয় কিন্তু নিশ্চয়ই উঠে আসছে, যেখানে দাঁড়িয়ে থেকে মূলত সিভিল ডিফেন্সকে ভাবা হয় যে অসামরিক বাহিনী, তারা শুধুমাত্র বিভিন্ন বিপর্যয়ের ক্ষেত্রেই মোকাবিলা করতে সক্ষম, কিন্তু এই ধারণা কিন্তু এখন বদলে যাচ্ছে। যেখানে যুদ্ধকালীন পরিস্থিতি, যে সময় দাঁড়িয়ে থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারত কড়া জবাব দিতে চাইছে, সেখানে কিন্তু সিভিল ডিফেন্সকে কাজে লাগানো হচ্ছে, তাদেরকে কিন্তু রেডি থাকার জন্য বলা হচ্ছে, পাশাপাশি নাগরিক, ছাত্র সকলকেই বলা হচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য। অর্থাৎ সেই ধারণাই তো ফিরে আসছে আবার পুনরায়, যে সিভিল ডিফেন্সে কোথাও আবার কাজে লাগছে, তাদেরকে কোথাও কাজে লাগানো যেতে পারে। একদম একদম একদম, সিভিল ডিফেন্সটা থার্ড লাইন অফ ডিফেন্স, এদের কাজে লাগানোটা বন্ধ হয়ে গেছিল, কারণ আমাদের কনসেপ্টেই গণ্ডগোল হচ্ছে যে যুদ্ধ না হলে এটার কোনো প্রয়োজন নেই। এই ধারণাটা ভীষণ ভুল। হ্যাঁ, যুদ্ধের প্রস্তুতি, মিলিটারি যখন যুদ্ধ হয় না তখন কি মিলিটারিকে তুলে দেওয়া হয়? তা তো হয় না। ঠিক। তো বিএসএফকে তুলে দেওয়া হয়? তা তো তুলে দেওয়া হয় না। কাজেই প্রশ্ন হচ্ছে যে এই থার্ড লাইন অফ ডিফেন্সকেও কিন্তু আপনাকে চালু রাখতে হবে, জারি রাখতে হবে, এর জন্য আপনাকে খরচ করতে হবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, সবটাই করতে হবে। মিলিটারি যেমন কখনো তুলে দেওয়া যায় না, তেমনি এটাও তুলে দেওয়া যায় না। আমরা আশা রাখছি এরপর থেকে দাঁড়িয়ে থেকে হয়তো ভারত সরকার হোক কিংবা রাজ্য সরকার, এখানে দাঁড়িয়ে থেকে সিভিল ডিফেন্স হোক কিংবা যেমনটা বললেন শ্রীকুমার বাবু, তাদের প্রতি নজর রাখবেন এবং সেখানে দাঁড়িয়ে থেকে অর্থনৈতিকভাবে তাদেরকে সচল করার চেষ্টা করবেন। কেননা আমরা যদি মেনটেন করি সেই রেশিও, সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু রাজ্য কিংবা কেন্দ্র সেখানে কিন্তু খুব একটা বেশি আর্থিক দিকভাবে কিন্তু সহযোগিতা করা হয় না এই লাইনকে, এবং সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু মূলত তাদেরকে কাজে লাগানো হচ্ছে। শ্রীকুমার বাবু, যেমনটা আলোচনা হচ্ছিল, যেমনটা বললাম আমি, যে যেখানে দাঁড়িয়ে থেকে আপনার এই পেহেলগাঁওয়ে হামলা, সন্ত্রাসী হামলার পর থেকে দাঁড়িয়ে থেকে পাকিস্তানের হুমকি একেবারে তারা বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, ইতিমধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ হয়েছে, পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ হয়েছে, অর্থাৎ সার্জিক্যাল স্ট্রাইক এক প্রকার, অন্য দিক থেকে ফিনান্সিয়াল স্ট্রাইক, অর্থাৎ অন্য দিক থেকে দাঁড়িয়ে থেকে বাণিজ্যেও সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই যুদ্ধের এগুলো সবই পার্ট, যুদ্ধের সবই পার্ট, সুতরাং এটাতে আর আলাদা করে কিছু বলার নেই। যুদ্ধ কখন কিভাবে হয় সে তো, ধরুন চীনের সাথে আমেরিকার এখন যে যুদ্ধ চলছে সেটা কি? ঠান্ডা লড়াই চলছে, কনফ্লিক্ট চলছে। একদম কনফ্লিক্ট না, এ তো একদম যুদ্ধ। কারণ আপনার শুল্ক কত পার্সেন্ট হবে, এ কত পার্সেন্টেজ বসাবে, ও কত পার্সেন্টেজ বসাবে, তার ফলে কারখানা যত ইনভেস্টমেন্ট হয়েছিল আমেরিকার চীনে, তারা গুটিয়ে ভারতবর্ষে আসবে কিনা সবাই হাঁ করে তো দাঁড়িয়ে দেখছে তো এই সমস্তগুলো সবগুলোই। কাজেই এই সবটাই হচ্ছে ব্যাপার। কাজেই এই পাকিস্তানের সাথে এখন এই সিন্ধু জল চুক্তি কোথায় যাবে, কোথায় পৌঁছাবে, তার সবটাই খুবই ফ্লুইড অবস্থায় চলে গেল সবটাই। তবে মানুষ তো সব থেকে বেশি এফেক্টেড হয় যুদ্ধে। রাজায় রাজাই যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এখন প্রশ্ন হচ্ছে যে দারুণভাবেই এ তো মানুষগুলো মরে যাবে, ওখানকার লোক আর আমাদের লোকের মধ্যে, সাধারণ লোকের মধ্যে আর কি তফাৎ আছে বলুন তো, কী তফাৎ আছে? ওখানকার লোক কতজন বোঝে যে ভারতের সাথে কি কি কারণে যুদ্ধ হচ্ছে? কতজন বুঝি? আমাদের একটা আদিবাসী গ্রামে গেলে সে কিছু খবর রাখে? সে শুধু বুঝবে তার জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেল। কাজেই যুদ্ধটা কাঙ্ক্ষিত নয়, কোনো দিন কখনো হতে পারে না। জল বন্ধ করবে, এটা যুদ্ধের একটা পার্ট। আবার এটাও ঠিক যে এই জলের জন্য মানুষগুলো একদম হাহাকার করবে, এটাও একটা পার্ট। তো এই মিলিয়েই সবটা, আর তাতে যতটা সম্ভব যুদ্ধকে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। অর্থাৎ ভাতে মারা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের জন্য, এবং সেখানে দাঁড়িয়ে থেকে এবার হাতে মারার প্রস্তুতি একেবারে তুঙ্গে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার একেবারে মুখার্জি বাবু। আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। একেবারেই এখন শুধুমাত্র একটি বিষয়, এখন শুধু সময়ের অপেক্ষা, ভারত কখন প্রত্যাঘাত করবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী পূর্ণ স্বাধীনতা দিয়েছেন 3 সামরিক বাহিনীকেই, এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। কখন, কোথায়, কিভাবে প্রত্যাঘাত করা হবে পাকিস্তানকে, সেই বিষয় ঠিক করবে একেবারেই সেনা প্রধানরা, সেনাবাহিনীরা। এবং সেখানে দাঁড়িয়ে থেকে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময় বলবে মূলত আগামীতে কি হতে চলেছে পাকিস্তানের জন্য। নজর রাখুন পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে ট্রাইব টিভি বাংলায়। ধন্যবাদ।